আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের ছাত্র ও জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে স্বৈরাচারী সরকার বাংলাদেশ ত্যাগ করেছে, বাংলাদেশ পালিয়ে গেছে। অনেকে মনে করতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসলে কি বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাধীন হয়েছে? এর উপরে কথা থাকবে থাকবে অনেক প্রশ্ন, অনেক কিন্তু এখন জমে গেছে সেই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সম্পর্কেও যে কথাগুলো শোনা যাচ্ছে তা একটু চিন্তার বিষয় অবশ্যই। সেই বিষয়গুলোরই কথা বলবো। আপনারা জানেন কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি আমেরিকাতে গিয়েছিলেন এবং তিনি যখন ওখানে গিয়ে একটা মিটিং করলেন মিস্টার জো বাইডেনের সাথে, আমি সাথে সাথে ফেসবুকে লিখেছিলাম যে কয়েকদিনের মধ্যেই হয়তো নির্বাচনের একটা তারিখ আমরা পেয়ে যাব। ঠিক ২ দিন পরই আমাদের সম্মানিত সেনাপ্রধান তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ১৮ মাস বা ১.৫ বছর পরে গিয়ে ইলেকশনটা হবে। এরকম কথা তিনি বলেছেন। তো কেন ১৮ মাস বা ১.৫ বছর পরে ইলেকশন হবে, তিনি কেন এই কথা বলেছেন? তিনি কি আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ কোনো আলাপ আলোচনা করে এই কথাগুলো বলেছেন? এই নির্বাচনের তারিখ ঘোষণা করবে তো নির্বাচন কমিশন। নতুন করে নির্বাচন কমিশন গঠন হবে। সেই নির্বাচন কমিশনে যারা থাকবে তারা পরিস্থিতি, পরিবেশ সবকিছু পর্যালোচনা করবেন। তারপরে গিয়ে তারা একটা তারিখ ঘোষণা দিবেন। কিন্তু সেনাপ্রধান কার সাথে আলাপ আলোচনা করে এই তারিখটা ঘোষণা দিয়েছেন? এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং এর উত্তর আমরা জানি, আপনারা হয়তো জানেন কোথা থেকে তিনি এই সংবাদটা পেলেন। এরপরে আমরা জানতে পারলাম যে ছাত্ররা অর্থাৎ সমন্বয়করা কাদের কাদের সাথে জানি গোপনে মিটিং করেছে, তারা ১০ বছর ক্ষমতায় থাকবে এরকমের স্বপ্ন আশা নিয়ে। এই ১০ বছর যে তারা ক্ষমতায় থাকবে, তারা যে স্বপ্ন আশা নিয়েছে, তার পরবর্তীতেই দেখলাম ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন আওয়ামী লীগকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হবে। তো ছাত্রদের এই ১০ বছর ক্ষমতায় থাকার সাথে কি আওয়ামী লীগকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হবে, এর সাথে কি কোনো লিঙ্ক আছে? কোনো যোগাযোগ আছে? একটু চিন্তা করে দেখবেন। কোত্থেকে আসে কথাগুলো? কিভাবে আসে? কেন হয় এরকম? এরপরে আপনারা জানেন আমি যেটা বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি মিস্টার জো বাইডেনের সাথে মিটিং করেছেন এবং বিশ্বের আরো অনেক বড় বড় নেতৃবৃন্দের সাথে তিনি মিটিং করেছেন। কিন্তু সবচেয়ে যে ছবিটা দেখে বাংলাদেশের মানুষ খুব খুশি হয়েছে সেটা হচ্ছে মিস্টার জো বাইডেন তাকে জড়িয়ে ধরে একটা ছবি তুলেছেন। মিস্টার জো বাইডেন কিন্তু সবার সাথেই ছবি তুলে, শেখ হাসিনার সাথেও সেলফি তুলেছেন নিজে হাতে নিয়ে। তাতে শেখ হাসিনা অনেক খুশি হয়েছিলেন, আওয়ামী লীগের লোকজন অনেক খুশি হয়েছিলেন। মনে করেছিলেন যে তারা বুঝি আমেরিকা আর আওয়ামী লীগকে কিছু বলবে না বা এই অবৈধ সরকারকে কিছু বলবে না। কিন্তু মিস্টার জো বাইডেন হাসিমুখে সবার সাথে এইসব ছবি তুলেন। কথা হচ্ছে মিস্টার জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি যেভাবে বুকে জড়িয়ে ধরেছেন মিস্টার ইউনূসকে, এটা কিন্তু আসলে একদিকে দেখলে সাধারণ মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য হয়েছে যে আমেরিকা বাংলাদেশের বন্ধু, মিস্টার জো বাইডেন ডক্টর ইউনূসের বন্ধু, তাই এরকম ভাবে জড়িয়ে ধরেছে। এখন মনে হয় বাংলাদেশে অনেক কিছু পাবে আমেরিকার কাছ থেকে, এরকম আশা করতেই পারে বাংলাদেশের মানুষ, কিন্তু আসলে তা না। এটা আমার কাছে একটা শঙ্কার বিষয় মনে হচ্ছে এই কারণে যে কোনো বড় দেশ খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন যে কোনো বড় দেশ ছোট দেশগুলোকে কখনোই কিছু দেয় না, বরং ছোট দেশগুলো থেকে তারা নেয়। এখন আমেরিকা হয়তো উদাহরণস্বরূপ বলতে হয় ৬০% নিলে সেখান থেকে হয়তো ৬% আবার ফেরত দেয়, সেটা ডিক্লেয়ার দিয়ে দেয় এবং বিভিন্ন পত্রিকায় এটা ছাপা হয়, খবরে বলা হয়, দেশবাসী সবাই জানে। কিন্তু যেটা নেয় গোপনে সেটা কিন্তু কেউ জানে না। তা আমরা আসলে স্বাধীন হইনি, আমরা লোয়ার কাস্ট থেকে আমরা আপার কাস্টে গিয়ে পৌঁছেছি।
আমরা লোয়ার কাস্টে ছিলাম, অর্থাৎ ভারতের হাতে ছিলাম। ভারত এই 17 বছর বাংলাদেশটাকে তাদের নীতি অনুযায়ী একেবারে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে বাংলাদেশটাকে, যে একবারে প্রত্যেকটা সেক্টর এমনভাবে পরিকল্পনা করে ধ্বংস করেছে যাতে বাংলাদেশ আর কোনোদিন যাতে দাঁড়াতে না পারে। তারা আস্তে আস্তে বাংলাদেশটাকে গিলে খাওয়ার চিন্তা করেছিলেন, যার কারণে বাংলাদেশের কথা বলার স্বাধীনতা পর্যন্ত ছিল না। সেটা হয়তো কথা বলার কিছুটা স্বাধীনতা এসেছে, কিন্তু তখন বাংলাদেশের মানুষ কথা বললে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো বা ভারতের বিরুদ্ধে কথা বলতো, যার কারণে আয়নাঘরে যেতে হতো, খুনগুম হতো। কিন্তু এখন যদি কেউ আবার সরাসরি আমেরিকার বিরুদ্ধে কথা বলে খুব ওরকম কঠিনভাবে, তার কি কিছু হতে পারে? প্রশ্ন থাকলো তাদের ভাগ্যে কি হবে। তা এখন শেখ হাসিনা যেরকম ভারতের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারতেন না, তার কোনোই ক্ষমতা ছিল না, যা কিছু করার ভারতই করত, ভারত যেরকম বলতো তিনি সেরকম করতেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও আমেরিকার কথা ছাড়া এক পাও চলতে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। এখন এই 10 বছরের কেন টার্গেট আসলো নির্বাচনে? তাহলে আমেরিকার যা যা চাওয়া ছিল বাংলাদেশের কাছে, সেই 1991 সালে বেগম খালেদা জিয়ার কাছে যা যা চেয়েছিলেন বেগম খালেদা জিয়া তা দেয় নাই, বা 2001 থেকে 2006 সাল পর্যন্ত যা যা চেয়েছিল তা খালেদা জিয়া দেয় নাই বলে কিন্তু খালেদা জিয়াকে আজকে জেলে পড়তে হয়েছে, জেলে দোষ না করেও তাকে জেলে থাকতে হয়েছে। মিস্টার তারেক রহমানকেও কিন্তু এই অন্যায়ের শিকার হতে হয়েছে এই কারণে। এই 10 বছরে কি যা যা চাওয়ার যা যা পাওয়ার সেটা নিয়ে নিবে, বা সেই তাদের উদ্দেশ্যটা হাসিল হয়ে যাবে? এই জন্য 10 বছর লাগবে। আবার শেখ হাসিনা পদত্যাগের পরে, অর্থাৎ ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আমেরিকার কাছে সে আশ্রয় চেয়েছিল, কিন্তু আমেরিকা তাকে আশ্রয় দেয় নাই। কি কারণে দেয় নাই? জানে যে এখন বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ, যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের মানুষ আমেরিকার উপর একটা বিরূপ প্রভাব পড়বে, প্রতিক্রিয়া পড়বে, যার কারণে আশ্রয় দেয় নাই। তার মানে কি শেখ হাসিনাকে একবারে কি ত্যাগ করেছে আমেরিকা? মোটেই না। আমেরিকা যখন যে দেশের এই তৃতীয় বিশ্বের ছোট দেশগুলোর ক্ষমতা সে উলটপালট করে, একবার একজনকে ক্ষমতা নেয়, একবার একজনকে ক্ষমতা থেকে ফেলে দেয়, কিন্তু কাউকে একবারে নিঃশেষ করে দেয় না, তাকেও হাতে রাখে। কারণ যাকে ক্ষমতা নিয়েছে সে যদি আবার বেশি বাড়াবাড়ি করে, তার কাছ থেকে যা নেওয়ার পরে সে আবার যাকে ক্ষমতা হারাইছে তাকে আবার নিয়ে আসে, এটাই তারা করে। তো এতে বাংলাদেশে আসলে কতটুকু উপকার হবে কি হবে না হবে আমরা দেখতে পাবো সামনে। তবে আমি যেটা বলবো, বাংলাদেশের মানুষকে কোনো দেশের দিকে তাকিয়ে থাকা নয়, বাংলাদেশের মানুষকে তার নিজের অস্তিত্বের দিকে তাকিয়ে নিজের কনফিডেন্ট তৈরি করে দেশটাকে গড়ে তুলতে হবে। এই ভারতের নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতন আর অন্যান্য দেশের বন্ধুত্বের কথা বলে বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে যাওয়া বা বাংলাদেশকে দাবিয়ে রাখা, এর সুকৌশলে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে বাংলাদেশের জাতীয় ঐক্য তৈরি করতে হবে। জাতীয় ঐক্য তৈরি করে সবাই মিলে দেশটাকে গড়তে হবে, জাতিটাকে গড়তে হবে। নয়তো যদি আপনারা অন্য দেশের দিকে তাকিয়ে থাকেন, তারা জীবনেও এসে দেশটা গড়ে দিয়ে যাবে না। তারা সব সময় চায়, এই বড় দেশগুলো সব সময় চায় যে ছোট দেশগুলো এরকম ভাবেই থাকুক, যে তাকে হুজুর হুজুর বলুক, স্যার স্যার বলুক, এবং তারা খবরদারি করুক, এটাই চায়। তো এইসবের দিকে না তাকিয়ে আমরা যাতে দেশটাকে গড়ে তুলতে পারি, দেশটাকে আসল জায়গায় নিয়ে আসতে পারি, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি, সেই জন্য আমাদের সকলের সম্মিলিতভাবে একটা জাতীয় ঐক্য তৈরি করে এই দেশটার রূপ পরিবর্তন করতে হবে। তাই একটা জাতীয় সরকার খুবই দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।